হাসান ভাই আপনাকে ধন্যবাদ। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আহ, এখানে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এস বা আর, যেটাই ধরে না কেন কোনো সমস্যা নাই, এক্স, এইচ, এই 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 টার্মগুলো হচ্ছে আমার এইগুলোর একক হিসেব করতে চাইলে একক হচ্ছে মিটার। দৈর্ঘ্যের একক মিটার জানি আমরা। এগুলোর একক হচ্ছে মিটার। কোনো একটা প্রবলেম যদি আমার এরকম আকারে থাকে যে এক্স ইকুয়াল টু 3t² প্লাস 5, এরকম একটা সমস্যা থাকলো, বললো যে 3 সেকেন্ড পরে এর ত্বরণ কত, এর বেগ কত। 3 সেকেন্ড পরে এর ত্বরণ আর বেগ যদি বের করতে বলা হয়ে থাকে, তাহলে কি আপনারা পারবেন? আমার এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল টু 3t² প্লাস 5। কে কে পারবেন বলেন তো? এখানে আছে হলো সাদিয়া, মানে সানা আছে, নেভি আছে, হাসান আছে। কে কে পারবেন বলেন তো? ভাই পারবো বলে তো মনে হয় ভাই, কিন্তু আচ্ছা, এখন তাহলে উত্তরগুলো একটা যদি এখন তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। যে পারবে তাদের মোবাইলে রিচার্জ করে দেওয়া হবে 10 টাকা করে। আমার এখানে এক্স হচ্ছে 3t² প্লাস 5t। অঙ্ক করেন যে 3 সেকেন্ড পরে এর বেগ ও ত্বরণ কত। বেগ ও ত্বরণ দুটোই বের করবেন। বেগ ও ত্বরণ করেন, দেখি কে কে পারে। যারা পারবে তাদের ফোনেই 10 টাকা করে রিচার্জ চলে যাবে। হুম, করেন করেন করেন। সময় সময় 7 মিনিট, 7 মিনিট সময়। সময় 7 মিনিট। অঙ্কটা হচ্ছে এটা, যে এক্স ইকুয়াল টু 3t² প্লাস 5t। 3 সেকেন্ড পরে এর বেগ ও ত্বরণ কত, এটা বের করেন। 7 মিনিট সময় শুরু হয়ে গেছে। 6টা 12 বাজে, আমি 6টা 19-এ টাইম আপ করে দিব। সেটা হচ্ছে, প্রথমে এক্স ইকুয়াল টু 3t² প্লাস 5t, তার মানে আমার একে একবার ডিফারেন্সিয়েশন করলে আমি ভি পাবো। তাহলে ভি ইকুয়াল টু, একবার ডিফারেন্সিয়েশন যদি করি, ভি ইকুয়াল টু হচ্ছে dx/dt। dx/dt, dx/dt। আমি এখন ডিফারেন্সিয়েশন করলে আমার প্রথমে আসে হলো 3t² কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 3 × 2 = 6t, আর 5t কে আসে হলো 5। আমার 3 সেকেন্ড পরে হচ্ছে 3 × 6 = 18 প্লাস 5 হচ্ছে কত, 23। 23 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগ, একদম ইজি ছিল। আর বেগ পাইলাম তো 60 + 5। ত্বরণ হচ্ছে তারও ডিফারেন্সিয়েশন একবার, 60 + 5। এর একবার ডিফারেন্সিয়েশন করলে আসে হলো, 60 কে করলে আসে হলো 6, আর 5 কে করলে আসে হলো 0। তার মানে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভাই 1 মিনিটও কিন্তু লাগে নাই, সত্য কথা। আপনাদের আমি 8 মিনিট দিছি, তাহলে এটা কেন পারলেন না বলেন? হাসান ভাই আপনার পারা উচিত ছিল, ছি। তারপরে আর কে জানি ছিল, নেবিও ছিল। তার তো খালি নেট চলে যেতেছে, আসতেছে। আচ্ছা, আমার কি নেটওয়ার্কে কোনো প্রবলেম হতেছে হাসান ভাই, আপনি বলেন তো। না ভাইয়া, ক্লিয়ার শোনা যায় তো ভাইয়া। আচ্ছা, তাহলে সাদিয়া আর নেবি, আপনারা খালি বের হচ্ছেন আসতেছেন, এটা কি আমার ক্লাসেই খেলে এরকম সমস্যা হয় নাকি অন্যান্য ক্লাসেও হয়? একটু ফিডব্যাক দেন তো, তাহলে আমি বুঝতে পারবো যে কি প্রবলেম হইতে পারে আমার। বলেন তো একটু। মাঝে মাঝে এরকম সমস্যা হয়। এটা কি আপনাদের সাথে হয় না আমার ক্লাসে হয়? আমাদের সাথেই হয়, মানে মাঝে মাঝে নেট প্রবলেম করে। আচ্ছা, যাই হোক, এখন যে অঙ্কটা দেওয়া হয়েছে এটা আপনারা পারেন নাই, এটা খুবই লজ্জার যে জিনিস আর কি। এর আগে অঙ্কটা করে দেওয়া হয়েছিল এরকম। এখন যে অঙ্কটা বুঝাই দিলাম, এটা কি বুঝার কোনো সমস্যা আছে? কেউ কি বুঝতে প্রবলেম হয়েছে, কোশ্চেন আছে এই ব্যাপারে? না ভাইয়া। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। সাদিয়া,
ওর কথা আসবো 2 মিনিট পরে। যাই হোক হাসান। ভাইয়া হ্যাঁ ভাইয়া মানে 3 সেকেন্ড পরে বেগ ভাইয়া ভি সমান ডিএস বাই ডিটি, কিন্তু হ্যাঁ, এখানে থ্রি কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে তো ব্যাস 9 আসে না ভাইয়া? কোন 3 কে ডিফারেন্সিয়েশন করলে 9 আসে? 3t স্কয়ার না, কোন 3 কে ডিফারেন্সিয়েশন করবেন? এটাকে এই ব্লু দিয়ে দেখাচ্ছি, এই 3 কে, জি জি। এই 3 কে আপনি ডিফারেন্সিয়েশন এই 3 কে কেন করবেন? কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন হয়? 3t স্কয়ার কে যদি করি, আমার এটা হচ্ছে x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n যদি হয় সেটা হচ্ছে nx n মাইনাস 1, তার মানে t স্কয়ার, এখানে n যেটা 3 যেটা সে 3 আগেই থাকবে, কনস্ট্যান্টের কিছু হয় না, 3টা আগেই চলে আসবে। তার সাথে গুণ হচ্ছে হলো এই যে এই 2টা সামনে চলে আসবে 2, তারপর 2 মাইনাস 1 মানে 1, ভাইয়া বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। এইভাবে হয়েছে আর কি। বুঝা গেছে না? আর জি জি ভাইয়া, নাইমুর, বুঝতে নাইমুর পারছি। আপনার কি বুঝা গেছে ব্যাপারটা? অঙ্কটা দেখেন তো বুঝেন কিনা নাইমুর। নাইমুরের নেট, ইয়া আমি একটু বুঝতে পারতেছি না, আমার নেট কানেকশন প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার নেটে একটু সমস্যা, বোঝাই যাচ্ছে। ডিসপ্লে দেখতে পাইনি ভাইয়া, আরেকবার একটু বলবেন? আচ্ছা এখানে যেটা ছিল যে এক্স এর, এই যে এক্স এক্স হচ্ছে আমার একটা ইনিশিয়াল কন্ডিশন, যেটাকে বলা হয়েছে যে 3t স্কয়ার প্লাস 5t, এটাকে বলা হয়েছে 3 সেকেন্ডে বেগ ও ত্বরণ বের করার জন্য। 3 সেকেন্ডে বেগ ও ত্বরণ বের করার জন্য আমাকে প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করলে এক্স কে বেগ পাওয়া যাইতেছে, এই যে দেখেন একবার ডিফারেন্সিয়েশন করার পরে বেগ পাওয়া গেছে, সেটা কি ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি। তাহলে ডিএক্স ডিটি সাপেক্ষে টি এর সাপেক্ষে যদি আমি এক্স কে ডিফারেন্সিয়েশন করি, আমার আসে হলো 60 প্লাস 5। 60 প্লাস 5টা কিভাবে আসছে এটা কি বলতে হবে নাইমুর? মনে হয় আবার নেট চলে গেছে। আছেন? না ভাইয়া, বলা লাগবে না। তারপরে সেখানে মান বসায় দেওয়া হয়েছে, এখানে আসছে 23 মিটার পার সেকেন্ড। আর পরবর্তীতে আরেকটা এই ভি কে আবার ডিফারেন্সিয়েশন করছে, 60 প্লাস 5 কে আবার ডিফারেন্সিয়েশন করলে আসে হলো 6 প্লাস 0, কারণ আমার 60 কে করলে হয় 6 ডিফারেন্সিয়েশন, আর 5 কে তো কনস্ট্যান্ট কে করলে তো সেটা 0ই হয়। তাহলে এখানে আমার 6 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই হচ্ছে বেগ আর ত্বরণ। ওকে, এখানে যাদের নেটের সমস্যা না তারা হয়তো বা ভালো করে বুঝতে পারছেন, আর নেটের যাদের সমস্যা তারা, আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আমার ভিডিওটা পরে যদি দেখেন তাহলে হয়তো বা এটা নিয়ে ক্লিয়ার হইতে পারে। নেটের মধ্যে দেখা যাচ্ছে যে আমি বারবার বুঝাইলেও কথাটা দেখা আটকায় গেলে আপনাদেরই পরে বুঝতে সমস্যা হবে, কিন্তু আমার কাছে যেহেতু রেকর্ড করা থাকে তো এটা ক্লিয়ারভাবে রেকর্ড করা থাকে। তো আমি আপনাদের সাজেস্ট করব পরবর্তীতে এটা দেখে নেওয়ার জন্য, মানে রেকর্ডটা পরে দেখে নেওয়ার জন্য। আচ্ছা এখানে এই দুটার অঙ্ক মাত্র করাইলাম। একটা কথা আছে আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো, অবশ্যই বলেন। ভাই, ওই যে রেকর্ডিং এর ভিডিওগুলো তো আমি পরে খুঁজেই পাই না। তারিখ দেওয়া আছে, আপনি খুঁজে না পাওয়া, আচ্ছা আমি আমাদের আবিষ্কারের চ্যানেলের আপনার লিংক আছে? হ্যাঁ ভাইয়া, ওইখানেও খুঁজে পাই না আমি। আচ্ছা ওইখানে গেলে আপনি প্লে লিস্টে গিয়ে ফিজিক্স অক্টোবর 2020 একটা প্লে লিস্ট আছে, ওইখানে দেখতে পারেন, বা আপনি যে তারিখে ক্লাস করছেন সেই তারিখ দিয়ে সার্চ দিলে দেখবেন যে চলে আসতেছে সামনে। তারিখটা আগে লিখবেন, যে 27 অক্টোবর এইভাবে লিখবেন। তারিখটা হচ্ছে এরকম, মনে করেন আজকে ক্লাস কত 26, এইভাবে লিখবেন 26 অক্টোবর, যখন লিখবেন তখনই দেখবেন যে সামনে চলে আসতেছে 2020, এরকম আগে তারিখটা লিখলে সামনে চলে আসে। ওকে। যেই তারিখে ক্লাসটা সেই তারিখটা আগে লিখলে দেখবেন যে ওইটার সামনে চলে আসবে, এবং ওইটার রেকর্ডটাই ফিজিক্সে হোক ম্যাথ হোক সবগুলোই আসবে। তারপর আমি ওকে। ক্লাসের শেষে আমি আপনাদের একটা ডেমো দেখাই দিব, আপনারা সবাই থাকবেন কিভাবে রেকর্ডগুলা সার্চ দিতে হয় আমি দেখাই দেব। ওকে, তাহলে সুবিধা আচ্ছা হবে। ওকে ভাইয়া, আচ্ছা এখানে, থ্যাংক ইউ। এখানে হ্যাঁ, এখানে এই তিনটার অঙ্ক দেখানো হয়েছে। এখানে যে এই যে ভি ইকুয়াল টু বি নট প্লাস এটি, এটা আমরা 19 পড়ে আসছি এরকম, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আগে বলছিলাম যে ইউটা আমার এখানে ভি নট হয়ে গেছে, আদি বেগটা এখানে ভি নট, মানে বেগের ইনিশিয়াল অবস্থা, মানে ইনিশিয়াল বলতে আমার এখানে হচ্ছে প্রাথমিক অবস্থা। তাহলে এই
টার্মগুলো কিন্তু নতুন না, পুরন, একদম পুরনো এগুলা। কারণ 9 10 এ এগুলো একই জিনিস ছিল, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তারপর এটা হচ্ছে যে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2t, এটা ছিল 9 10 এ। এখন হয়েছে ইউর জায়গায় হয়েছে ভি নট। এক কথায় ইউটা হয়ে যাচ্ছে হলো ভি নট, ইউটা হয়ে যাচ্ছে বি নট। এটাও তাই হয়েছে। আমরা জানি এস ইকুয়াল টু ইউ টু প্লাস হাফ এটি স্কোয়ার, এটা মানে মুখে একদম মুখস্থ ছিল। এখন হচ্ছে ইউ টু প্লাস ভি নট টি হাফ এটি স্কোয়ার, একই কথা। এই সবগুলো সূত্র একই জিনিস। এটা হচ্ছে হলো বিপরীত দিকে, যদি আমি নিচ থেকে কোনো কিছু উপরের দিকে ঢিল মারি, একটা পাথরকে আমি ভূমি থেকে একটা পাথরকে উপরের দিকে, মনে করেন আমি এই জায়গায় আছি, এই জায়গায় আমি আছি, আমি এখান থেকে একটা পাথরকে ঢিল মারলাম উপরের দিকে, উপরের দিকে একটা পাথর যাচ্ছে, সে যখন উপরের দিকে যাচ্ছে তখন তার জিটা হচ্ছে মাইনাস। এটা জানি তো আমরা নাকি? কে কে জানি বলেন তো? জি ভাইয়া জানি। হ্যাঁ, যখন আমাদের উপর দিকে যাবে তখন সেটা হচ্ছে মাইনাস, আর যখন সে নিচের দিকে পড়বে মানে অভিকর্ষ ত্বরণের দিকে তখন সেটা প্লাস জি হবে। তাহলে এখানে যে মাইনাসের যে টার্মগুলো আছে সবগুলো বোঝা যাচ্ছে তার বিপরীত দিকে, মানে উপরের দিকে। এই যে মাইনাস জিটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি আমরা পড়ছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, সেটা হইতেছে ভি ইকুয়াল টু ভি নট মাইনাস জিটি। কেন? কারণ ভি নটটা হইতেছে ইউ, আর মাইনাস হচ্ছে এই কারণে সে উপরের দিকে গেছে, তাই তাই উপরের দিকে কোনো কিছু হলে আমাদের জি এর মানটা অটোমেটিক মাইনাস হয়ে যায়। তো এইগুলা, এই যে এখানেও মাইনাস হয়েছে, এই জায়গাতেও মাইনাস হয়েছে, এই যে এই জায়গাতে, এটা একই জিনিস। মাইনাস কেন হইলো সেটা জি এর কারণে। দেখবেন যে যেগুলো মাইনাস আছে সেগুলো জি এর কারণে হইতেছে, এই যে জি, এই যে জি, এগুলোর কারণে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষাতে এগুলো আসে ম্যাক্স, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, খাতায় নোট করে রাখতে পারেন। আমি যদি কখনো পরীক্ষা নেই আমি এই দুটো থেকে দিবই একটা না একটা, বা সামনে যদি অঙ্ক দেখেন তাহলে দেখবেন যে এই দুটার মধ্যেই থাকে। এইচ ম্যাক্স হচ্ছে সর্বোচ্চ কত উচ্চতায় যেতে পারে। একটি ডিল ছুড়লাম আমি, নিচ থেকে উপরের দিকে একটা ডিল ছুড়লাম, ডিল ছুড়ার পরে সে সর্বোচ্চ কতটুকু উপরে উঠতে পারে তার সূত্র হচ্ছে এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, বা এইচ ইকুয়াল টু ভি নট স্কোয়ার বাই 2g। এটা হচ্ছে সর্বোচ্চ কত উচ্চতায়, কথাটা মনে রাখবেন যে সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারে বা সর্বোচ্চ কত উচ্চতায় যেতে পারে। এই কথা যদি কখনো বলে তাহলে দেখবেন যে আমার দুটা টার্ম থাকবে, একটা হচ্ছে যে আদিবেগ থাকবে যে এত মিটার পার সেকেন্ডে একটি, আমি যদি একটা কোশ্চেন করি সে এরকম যে একটি বলকে 10 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, সে সর্বোচ্চ কত উচ্চতা যেতে পারবে। তাহলে অঙ্কটা হবে এরকম যে 10 মিটার পার সেকেন্ড যদি বলি যে 10 মিটার পার সেকেন্ড বেগে তাকে উপরে নিক্ষেপ করা হলো, সে সর্বোচ্চ কত উচ্চতা যাবে। শুধু এটাই দেওয়া আছে, দেখেন একটা ওয়ার্ড দেওয়া আছে, শুধুমাত্র একটা ওয়ার্ড দেওয়া আছে। তাই একটা ওয়ার্ড দিয়ে আপনাকে অঙ্কটা করতে হবে। আমি তাহলে কি করবো, এইচ ইকুয়াল টু সর্বোচ্চ উচ্চতা মানে 10 স্কোয়ার বাই জি হচ্ছে 9.8, এটাই হচ্ছে আমার আনসার, যে সর্বোচ্চ সে এত উচ্চতা যেতে পারবে। ওকে, বুঝা গেছে অঙ্কটা? জি ভাইয়া। আচ্ছা, আর কেউ কথা বলে না কেন? সাদিয়া, তারপর নাইমুর, কি আপনাদের সমস্যা কি? আর হাসান ভাই আপনি চুপ হয়ে গেছেন কি লেগে? ভাই আসছি ভাইয়া, না বুঝলে, শুনতেছি ভাই। না বুঝলে বলবেন। আপনারা চুপ থাকলে আমি মনে করবো যে আপনারা বুঝছেন, কিন্তু তারপর আপনাদের টোকা দিতে হয় যদি নেটের সমস্যা থাকে। যাই হোক, তাহলে এই অঙ্কগুলো এইভাবে আসবে। টি ম্যাক্সও হয় একই জিনিস, যে সর্বোচ্চ কত সময় লাগবে একটা বস্তু যদি পার হতে সর্বোচ্চ কত সময় লাগবে, বা একটা বস্তু যেতে সর্বোচ্চ কত সময় লাগবে। কথা হলো সর্বোচ্চ, সর্বোচ্চ কথাটা থাকলেই আমাকে এই দুটো ইউজ করতে হবে। এইচ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 2g আর টি ইকুয়াল টু ভি নট বাই জি, এগুলো হচ্ছে সর্বোচ্চর ক্ষেত্রে। এগুলো আসে মূলত এই জায়গাগুলো থেকে, এই সব সূত্রগুলো থেকে আসে। এই সূত্রগুলো থেকে আপনারা এই যে এই মানগুলো পাবেন। বিশেষ করে এই সূত্রটা যদি খেয়াল করা যায়, আমি লিখি সূত্রটা, বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। এটা কার কার মনে আছে? এই সূত্রটা কার কার মনে আছে? 9 10 ছিল যে, সবার মনে আছে না? আছে ভাইয়া। হ্যাঁ, তাহলে আমি এখন ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh, আমি এটাকে ইউ স্কোয়ারকে ভি স্কোয়ারের এখানে যদি নিয়ে যাই তাহলে আমি কি এটা লিখতে পারি যে 2gh ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার? হ্যাঁ ভাইয়া, পারি ভাইয়া। পারি তো না? এই সবাই বলেন, এটা কিন্তু আমি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বুঝাচ্ছি।
এটা তো লেখা যায় না? জি ভাইয়া পারি। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু লেখা যায়। তাহলে 2gs ইকুয়াল টু এইটা, আমি যদি h ইকুয়াল টু লিখি যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2g, তাও কিন্তু লেখা যায়। জি আচ্ছা, এখন এখানে যে কথাটা হচ্ছে যে ভি স্কোয়ার ইউ স্কোয়ার বা ভি নট স্কোয়ার ইউ নট স্কোয়ার, যেটাই বলেন না কেন, আহ, এটা কিন্তু এই জায়গাটার মানটা হচ্ছে প্লাস। আমি যদি মাইনাসে চিন্তা করি যে আমি একটা বস্তুকে নিচ থেকে উপরে ফালাইছি, চিন্তা করেন একটা বস্তুকে আমি নিচ থেকে উপরে ডিল দিছি, তাহলে কি জি এর মানটা কি মাইনাস হবে না? জি ভাইয়া। উপর থেকে নিচের দিকে ফেলালে তো না প্লাস না, হয়। নিচ থেকে উপরে বলছি, ও আচ্ছা, নিচ থেকে উপরে তাহলে মাইনাস। জি এর মান মাইনাস, তখন তখন কি আমার এই প্লাসটা থাকবে? না। তখন কিন্তু মাইনাস হবে। এই যে আমি মাইনাসটা সামনে দিলাম, বুঝা গেছে? জি বুঝতে পারছি। আপনি জি দেখেন ভাইয়া বুঝতে পারছি। মাঝখানে এটা মাইনাস দিয়ে আপনি সমীকরণটা দ্বারা করান, দেখবেন যে এটা পাবেন। তাহলে মাঝখানে যদি মাইনাস হয়, আমি এখানে মাইনাস দিলাম, তাহলে আমি এইচ ইকুয়াল যদি লিখি, বলছি যে একটা বস্তুকে, জিনিসটা একটা খেয়াল করেন, একটা বস্তুকে যখন আমি ঢিল মারবো সে উপরের দিকে যাচ্ছে, যাওয়ার পরে একটা পয়েন্টে সে থামবে না, বস্তুটা একটা পয়েন্টে কিন্তু একদম জিরো জিরো হয়ে যাবে, তাই না? নাকি না থাইমা সে হ্যাঁ একটা পয়েন্টে তো তার জিরো হবে, তারপরে সে নিচের দিকে পড়বে। জি ভাইয়া। প্রথমে ঢিল মারলে, নিচ থেকে ঢিল মারলে সে একটা পয়েন্টে উপরে গিয়ে সে থামবে, থাইমা তারপরে তো নিচের দিকে পড়বে। এটা তো আমরা বিশ্বাস করি নাকি বিশ্বাস করি না? জি ভাইয়া বিশ্বাস করি। বিশ্বাস করি ভাইয়া, বিশ্বাস করি। একজনে তো হাসিয়ে দিয়েছে বিশ্বাস করার কথা বলতে গিয়ে। আচ্ছা যাই হোক, এটা কিন্তু একদম বিশ্বাসযোগ্য যে হ্যাঁ আমি একটা বস্তুকে যদি ঢিল মারি, ঢিল মারার পরে সে উপরে যাবে, উপরে যাওয়ার পরে একটা পর্যায়ে সে থেমে যাবে, থেমে যাওয়ার পরে তারপরে সে নিচে যাবে। এই যে সে থেমে গেছে, থেমে যাওয়াটা হচ্ছে তার শেষ বেগ, তখন শেষ বেগটা হবে জিরো। এই শেষ বেগ জিরো থাকার কারণেই আমার এখানে আমি জিরো বসাবো ডাইরেক্ট, এই জায়গায় জিরো বসাবো। তাহলে আমার থাকে হলো জিরো মাইনাস ইউ স্কোয়ার বাই মাইনাস 2g। তাহলে কি হয়, ইউ স্কোয়ার বাই 2g। ইউ স্কোয়ারকে কি লেখা যায়, ভি নট স্কোয়ার। এই জিনিসটাই হচ্ছে সর্বোচ্চ। তা সূত্রটা কিভাবে আসলে বোঝা গেছে? জি ভাইয়া বুঝতে পারছি। কে কে বুঝেন নাই আমি আবার বুঝাই দেবো, বলেন কে কে বুঝেন নাই, যারা যারা গুলাই গেছেন বলেন। ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। আল্লাহ জানে কি বুঝছেন আপনি, অঙ্ক করতে দিলে বুঝা যাইব। এর আগে একটা অঙ্ক করতে দিয়ে আপনাদের আজকে করাইলাম, 10 টাকা অফার দিলাম, আপনারা ভাইয়া পাইলেন মনে না। থাকে না ভাইয়া, কখন কি হয় ভাই মনে থাকে না। হ্যাঁ, কখন মনে থাকবে না কেন, আপনারা ভাইয়া প্র্যাকটিস করেন আপনি না। অফার দিলে আমরা ভুলে যাই অঙ্ক। না আচ্ছা, আমি কি কোনো ভুল কাজ করছি বলেন তো? আমি আমি কত ভাইয়া সুন্দর একটা অঙ্ক দিছি। সত্যি কথা, আমার ইচ্ছা ছিল আমি যে চারজন তো সাদিয়ার তো খালি নেট যায় আসে, আমি তার তার আশা ছেড়ে দিয়েছিলাম। বুঝতে পারিনি। হ্যাঁ, আপনি নেট এখনো সমস্যা, আপনার কথা আটকে আসতেছে। নাইমুর ভাই, আপনি একটা স্টেবল নেটওয়ার্ক কানেকশন নিয়ে জয়েন করেন। নেভি আপুর ঠিক আছে চলে, সাদিয়া আপুর কথাও বলি, সানা, আপনি একটা স্টেবল নেটওয়ার্ক কানেকশন নিয়ে ক্লাসগুলো করেন, নাইলে কিন্তু লস, আপনারই লস, একদম লস। হাসান ভাই ঠিক আছে, হাসান ভাইটা ঠিক আছে, মাঝে মাঝে চলে যায়, কোনো সমস্যা নাই, ঠিক আছে। নেভি আপুরটা ঠিক আছে। যেটা বলতেছি যে হ্যাঁ, আমি আজকে যে অঙ্কটা দিয়েছিলাম সেটা কিন্তু না পারার মতোই না, একদম না। আপনারা এর আগের লেকচারটা দেখবেন আমার, তারপর আজকের লেকচারটা দেখবেন, যে অঙ্ক দুটার মাঝখানে আমি কোনো ঘাটতি, কথা বলার মধ্যে ঘাটতি রাখছি কিনা, সেম জিনিসটা দেখবেন। যদি আগে ভিডিওটা দেখতেন তাহলে হয়তো বুঝতে পারতেন, হ্যাঁ আসলে ভিডিওটা দেখলে আজকে 10 টাকা পাইতেন আপনারা। যাই হোক, ওটা কোনো কথা নেই, সামনে আরও সময় আসবে যদি বাইচা থাকি। তাহলে এই যে এই ফর্মুলাটা আসলে কি হবে সেটা বুঝাই দিছি। তা আপনারা বলছেন যে বুঝছেন, কোনো সমস্যা নাই। প্রত্যেকটা ফর্মুলাই এরকম ভাবে আসে। ভাই এই ভাই সূত্রের প্রথম থেকে কি ভাইয়া মাইনাস 2gh হবে, বি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gh হবে প্রথম থেকে, না প্লাস হবে প্রথম থেকে? আপনি যখন নিচ থেকে উপরে মারবেন তখন সে অটোমেটিক মাইনাস 2gs না হবে। ভাই সেটা তো ঠিক আছে ভাইয়া, এখান থেকে কিন্তু শুরু হবে, প্রথম সূত্রটা কি বসাবো? এইভাবে শুরু হবে, এইভাবে শুরু হবে। এই যে এটা থেকে শুরু আচ্ছা হবে, ভাই, এটা থেকে শুরু হবে।
এটা থেকে শুরু হবে। তারপর আপনি এদিক ওদিক কইরা বি এর মানটা তো আপনি জিরো বসাবেন, কারণ শেষ বেগ জিরো। কি কারণে শেষ বেগ জিরো? কারণ কি, সে একটা পর্যায়ে এসে এখানে থামবে, থামলে সে জিরো হয়ে যায়, সেটি হচ্ছে তার শেষ বেগ। কারণ ওটাই, আর তার যখনই তার সে এই জায়গায় থামবে তখনই সেটা হচ্ছে তার সর্বোচ্চ বেগ। সর্বোচ্চ কত উচ্চ, সরি, সর্বোচ্চ উচ্চতাই হচ্ছে তখন যখন তার শেষ বেগটা জিরো। এই কথাটা বোঝা গেছে? শেষ বেগটা তখনই জিরো যখন তার উচ্চতাটা সর্বোচ্চ স্থানে পৌঁছায়। মনে করেন আমার একটা বলকে আমি নিচ থেকে উপরে দিয়ে ঢিল দিলাম, সে উপরের দিকে গিয়ে একটা জায়গায় সে থামছে। এই যে সে থামছে, থামা মানে হচ্ছে তার ওইটাই তোর সর্বোচ্চ উচ্চতা। সে থাইমা কি হবে, তারপর নিচে নিচে নেমে আসবে। তখন তাহলে সেটা বি হচ্ছে আমার জিরো। আমি তখন বি এর মানটা জিরো বসে দিলে আমি ডাইরেক্ট এই মানটা পেয়ে যাব। ওকে, ওকে ভাই, ওকে। দেয়া যাবে না, খালি ওকে ওকে করতে জি ভাইয়া। যাবে না। হ্যাঁ। আচ্ছা, তাহলে তারপরে এখানে এখানে কিছু ঝামেলা ঝামেলা জুমেলা আছে, যে y ইকুয়াল টু tan থিটা এক্স জি বাই টু বি স্কোয়ার। এই টাইপের অঙ্ক থাকবে না সহজে, খুবই কম থাকবে। এই টাইপের অঙ্কগুলা আপাতত চাচ্ছি না আপনাদের পড়ায় মাথায় গুলাইতে। এগুলো এগুলো নিয়ে সামনের দিকে আগাইলে তখন এটার একটু ধারণা পাবেন। যাই হোক, এটা কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, এই যে টি টি এম তারপরে এইচ এম, এগুলোর জন্য যে ভি নট সাইন থিটা বাই জি, দেখেন টি এম কিন্তু ভি নট বাই জি, টি ম্যাক্সটা হচ্ছে ভি নট বাই জি। এই যে এটা এটা খেয়াল করেন, এটা এটা একই, জাস্ট এখানে একটা সাইন নিয়ে আসছে। কারণ কি, আমার এখানে অ্যাঙ্গেল যদি থাকে, কখনো একটা বৃত্ত যদি চিন্তা করি, তার মাঝখানে যদি একটা অ্যাঙ্গেলের চিন্তা করা হয় বা কোনো একটা কোণের দিকে যদি চিন্তা করা হয়, ভাই এখানে ভাই ম্যাক্স দ্বারা কি বোঝাচ্ছে এবং এম দ্বারা কি বোঝাচ্ছে এটা একটু বললে ভালো হতো। একই জিনিস। এম দ্বারাও ম্যাক্স, ম্যাক্সিমাম, এটা তো ম্যাক্সিমাম, একই জিনিস। শর্টকাটে লেখছে, ম্যাক্স লিখতে লিখতে হয়রান হয়ে গেছে, টাইপিং এ তো হয়রান হয়ে গেছে, পরে সে এইভাবে এম লেখছে, জাস্ট এম দ্বারা ম্যাক্সই বোঝাইতেছে। তাহলে এখানে দেখেন এইচ এম, এটাও একই জিনিস। এইচ এম, এইচ ম্যাক্সিমাম, আমরা কি জানি বি বি নট স্কোয়ার বাই টু জি, একই জিনিস। দেখেন এই যে এটার সাথে এটা মিলে দেখেন, একই জিনিস। ওকে, বোঝা যাইতেছে? ওকে ভাই। হুম। তারপরে সূত্র, যে এইগুলো এইগুলো একটু লাগে, এই সূত্রগুলো লাগে যখন কোণের সাথে সম্পর্ক থাকবে, তখন এগুলো লাগবে। অঙ্ক করাবো সামনে, তখনই বুঝতে পারবেন। তারপরে এগুলো হচ্ছে প্রাসের ক্ষেত্রে। আচ্ছা, প্রাসের অঙ্কগুলো যদি একটু আপনাদের ধরাই দিতে চাই, এই যেখানে যে টপিকটা আছে 3.10, সেটা হচ্ছে যে প্রক্ষেপক বা প্রাসের গতি। প্রাসের গতি এরকম যে সর্বাধিক কত কোণে মারলে, কথাটা একটু মনে রাখবেন, সর্বাধিক কত কোণে মারলে সে, মানে কত কোণে মারলে সে সর্বাধিক দূরত্ব যেতে পারবে, সেটা হচ্ছে 45 ডিগ্রি। এখানে আপনার অনেক কিছু পড়তে হবে, পড়া তারপরে এই জিনিসটা বুঝতে হবে। আমি জাস্ট সংক্ষেপে বলে দেব, কিন্তু পুরোটা পড়ার দায়িত্ব হচ্ছে আপনাদের। প্রাস কি, যেমন কোনো বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে কোনো স্থানে নিক্ষেপ করা হলো প্রক্ষেপক বা প্রাস। এই যে এইভাবে, এতক্ষণ আমরা পড়ছি উপরের দিকে নিক্ষেপ করা, এখন হচ্ছে আমরা সামনের দিকে কোনো বলকে যদি আমরা ডিল মারি, তাহলে সে কতটুকু দূরত্বে যাবে বা কিরকম দূরত্বে যাবে, সেটা হচ্ছে যে অনুভূমিক সাপেক্ষে, মানে এই বরাবর। এটাকে বলা হয়, আচ্ছা, হরিজন্টাল আর ভার্টিক্যাল নাম শুনছেন কে কে? কে কে হরিজন্টাল আর ভার্টিক্যাল নাম শুনছেন? ভাই আমি শুনিনি। কি বলেন? আচ্ছা, ভার্টিক্যাল হলো খাড়াভাবে কোনো কিছু থাকলে, কোনো কিছু খাড়াভাবে থাকলে সেটাকে বলা হয় ভার্টিক্যাল। এই যে এটা লিখে হলো এইভাবে, ভার্টিকাল কেল
যেটাই বলেন, ভার্টিক্যাল, ভার্টিক্যাল। আর সমান্তরালে ভূমির সাপেক্ষে যেটা থাকবে সেটা হচ্ছে যে হরিজন্টাল। হরিজন্টাল কেন, যারা ল্যাপটপ ইউজ করেন তাদের তো অনেক কিছু থাকে যে ভার্টিক্যাল, হরিজন্টাল, অনেক কিছু এরকম ভাবে শো করে। বা কম্পিউটার ইউজ করলে তো এরকম থাকার কথা। ভালো করে কম্পিউটার মনে হয় ইউজ করেন না কেউ, খালি ফালায় রাখছেন ঘরের ভিতরে। প্রক্ষেপক বা প্রাসের গতিটা হচ্ছে এটাই, সেটা হচ্ছে যে আপনি কোনো কিছু যদি ঢিল মারেন, ঢিল মারার পরে সে কোনো কিছু যদি ঢিল মারেন, ঢিল মারার পরে সে দেখা যাবে যে কতটুকু দূরত্বে গেল বা অনুভূমিকের সাপেক্ষে সে কীভাবে গেল, সেটাই হচ্ছে তার প্রাস বা প্রক্ষেপক। তো প্রাস বা প্রক্ষেপক বোঝা গেছে, জি ভাইয়া। সংজ্ঞা বোঝা গেছে আমি আশা করি। এই জিনিসগুলো আমি এর আগে বুঝাই জি। দিছি ভেক্টরের ক্ষেত্রে, মনে হয় না বুঝাই দিতে হবে। বলেন তো আমাকে, কেউ বুঝাই দেন তো এটা কি। লম্ব ভাবে আর অনুভূমিক ভাবে। হ্যাঁ, লম্ব হইলে সাইন, ভূমি হইলে কস, হ্যাঁ, তাই না? কস। তাহলে জি। হ্যাঁ, হ্যাঁ। জি, ভি নট কস, এই যে এক্স এর যে ক্ষেত্রে। আনুভূমিক cos আর উল্লম্ব হচ্ছে sin। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে ওইটা, ওই যে আমরা ইসে ভেক্টরে পড়ছিলাম, ওইখান থেকে এই ধারণাটা আসছে। এই মানে সবগুলো একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনার সামনের দিকে যত যাবেন ততই দেখবেন যে এই জিনিসগুলো আপনাদের সাথে মিলে যেতেছে, পড়াশোনার সাথে মিলে যেতেছে। আচ্ছা, তাহলে এখানে এই টপিকগুলো নিজেরা একটু পড়বেন। প্রাস জিনিসটা ইজি অনেক। আর ইকুয়াল টু রুট ওভার এটা কেন আসলো সেটাও আপনাদের মনে হয় না বলে দিতে হবে, এটাও আপনারা দেখবেন। tan থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স এটাও বলার কিছুই নাই, লম্ব বাই ভূমি, ওয়াই বাই এক্স, তাই না? লম্ব হতেছে কি ওয়াই আর ভূমি কি এক্স, সেটা থেকে tan থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তারপরে গতিপথ বা চলরেখ, এগুলোও তেমন কিছু বলার না, একই জিনিস, ঘুরে ফিরে একই কথা আসতেছে। তো প্রাস জিনিসটা হলো এরকম, এখান থেকে টি ইকুয়াল টু ভি নট বাই কস থিটা আসছে, তারপর জি বাই টু ভি নট এটা আসছে। সবগুলো এগুলো নিজেরা দেখবেন। এই যে এখান থেকে টি এম আসছে, এই যে সর্বাধিক উচ্চতা দেখেন এম, টি এম, বললাম না যে আলিসামি করে লেখছে, এই যে টি এম সর্বাধিক উচ্চতা ওঠার সময়। প্রাসের ক্ষেত্রে যখন কোণ থাকবে তখন আমাদের মানগুলো এভাবে চেঞ্জ হয়ে যাবে। আমরা জানি যে সর্বাধিক উচ্চতার জন্য যদি ভুলেও যান একটা সূত্র মনে রাখবে, সেটা হচ্ছে যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এস, উপরের দিকে ডিল মারার ক্ষেত্রে। এখান থেকে আপনারা পরে এই মানগুলো বের করবেন। আর সাইন থিটা পরে কখন বের করতে হয় সেটা আপনারা জাস্ট যে ভি নটটা থাকবে বা ইউটা থাকবে সেটার সাথে সাইন থিটা লাগাই দিবেন, তাইলেই হবে। একদম ইজি জিনিসগুলো। কি বুঝে দিতে হবে? না ভাইয়া। আচ্ছা, একটু একটু নিজে একটু একটু কষ্ট করে, হ্যাঁ একটু কষ্ট করে নিজে একটু দেখেন, কারণ সবগুলো তো আর দেখায় দেওয়া সম্ভব না। এখানে 58টা পেজ যদি আপনাদের ধরায় ধরায় পড়াতে যাই, কমপক্ষে 15টা থেকে 20টা ক্লাস লাগবে, যেটা আসলে মানে ইম্পসিবল, সত্য কথা যেটা। তো আপনাদের জাস্ট কিভাবে আসছে সেটা আমি বলে দিব, বাকি ভিতরগুলো আপনারা একটু পড়বেন। ওকে, তারপরে এখানে উড্ডয়নকাল বিচরণকাল একই জিনিস, সেটা হচ্ছে যে যেটা বললাম, যে সূত্রটা আমরা এখান থেকে পাবো সেটা হচ্ছে যে এটা। আচ্ছা, একটু উপরে উঠাই, এই যে সূত্রটা, যে যেহেতু টি ইকুয়াল টু 0 ভূপৃষ্ঠ থেকে যে মুহূর্তে বস্তুটি নিক্ষেপ করা হচ্ছে তাই নির্দেশ করে। আমি এই ভূপৃষ্ঠ থেকে এখান থেকে আমি একটা নিক্ষেপ করছি, নিক্ষেপ করার পরে এখানে আমার কি কি এই রাশিগুলো কি কি আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে যে উড্ডয়নকাল, উড্ডয়নকালকে বলা হয় টি, এটা মনে রাখবেন যে টি দ্বারা উড্ডয়নকাল বোঝাচ্ছে, টি দ্বারা বোঝাচ্ছে হলো টাইম, সময় বোঝাইতেছে। যে কোনো টি একই জিনিস, বড় টি ছোট টি একই কথা, উড্ডয়নকাল সময় একই কথা। তারপরে এখানে এখানে যে টিটা, এই টিটা আসছে হলো কিভাবে, যে ওই যে টি টি এর যে সূত্রটা সেটা টি এম বা টি ম্যাক্স যেটা বলেন না কেন, ম্যাক্স হবে তখন। একটা জিনিস আবার বলি, একটু খেয়াল রাখেন, একদিকে যখন যাবে তখন ভি বাই জি, যখন উপরে যাবে আবার নিচেও আসবে তখন টু ভি বাই জি। আবার বলি,
কি ব্যাপার, এটা কি আসলো? আবার বলতেছি, একটু খেয়াল করেন। সাপোজ একটা আমি যদি বলি যে একটা বস্তুকে আমি ঢিল মারলাম, একটা বস্তুকে আমি ভূমি থেকে, এই সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, এটা ইম্পর্ট্যান্ট। একটা বস্তুকে আমি ভূমি থেকে উপরের দিকে ঢিল মারলাম, ঢিল মারার পরে সে কখন, কথাটা খেয়াল করেন, সে কখন মাটিতে এসে পড়বে? তাহলে কি সে একবার যেতেছে উপরে, যাইয়া সে থামবে, তারপর সেখান থেকে নিচে আসবে, প্রথমে গেছে, দ্বিতীয়তে আসছে, তাহলে সময় লাগবে এরকম টি ইকুয়াল টু 2 টাইমস অফ ভি, দুইবার গেছে, একবার দুইবার, এই 2 টাইমস অফ ভি বাই জি। বুঝা গেছে? জি ভাইয়া। এখন আমি যদি বলি যে সে সর্বোচ্চ কত উচ্চতা গেছে, যদি শুধু একটার জায়গার মাপ মাপ চাই, তাহলে সেটা হচ্ছে শুধু ভি জি বাই ভাইয়া। জি, শুধু ভি বাই জি। দেখেন এখন এটার সাথে মিলা যদি আমি আপনার দেখা যায় কখন ভি বাই জি আর কখন 2 ভি বাই জি, এটা যদি আমি কিছু ফর্মুলা দেখাতে চাই, যেমন এই যে এটা দেখেন, আহ, এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে হচ্ছে, এই টিটার ক্ষেত্রে হচ্ছে, এই যে এইভাবে ঢিল মারলাম, ঢিল মারলে সে উপরে যায় আবার এখানে পড়বে, এটা অনুভূমিক সাপেক্ষে, প্রাস যাকে বলা হয় বা প্রক্ষেপক যাকে বলা হয়। ঢিল মারার পরে সে এইভাবে এসে থাপ পড়ছে, এই জায়গায় এসে একটা বস্তুকে ঢিল মারলাম, ঢিল মারলে সে এইভাবে এসে পড়ছে। তো এটা হচ্ছে যে আমার টি ইকুয়াল টু 2 v0/g। সাইন থিটাটা হচ্ছে কি কারণে? কারণ আমার এই লম্ব সাপেক্ষে, এটার আসলে অনেক ধরনের ইলাবোরেশন আছে, যে সাইন থিটা কস থিটা, কস থিটা মাইনাস হয়ে যায়, এটা আপনি নিজেরা দেখবেন। তো দেখা যাচ্ছে যে আমার এখানে মানটা বসাতে হবে আর কি, সেই হিসেবে এখানে মানটা বসাতে হবে সাইন থিটা, যে এত কোণে আমি ডিল মারছি, তাহলে সে কত সময়ে গিয়ে ওইখানে পড়বে। তাই এখানে 2v0 হয়েছে। এখন আমি যদি বলি একটা বস্তুকে আমি উপরে দিয়ে ঢিল মারলাম, তাহলে তার কতটুকু সময় লাগবে? এইটার ক্ষেত্রে দেখেন, টিম এক্স এর ক্ষেত্রে দেখেন, এখানে কিন্তু 2v0 আর নাই, এখানে শুধুমাত্র v0/g হয়েছে। কি কারণে v0/g হওয়ার কারণটা হচ্ছে এটাই যে আমার এটা একবারের মান বের করা হয়েছে। টিম এক্স মানে কি, সে সর্বোচ্চ কত উচ্চতা যাবে, তাহলে কি তার, আমার তো শুধুমাত্র একবার মান বের করা হয়েছে, যে সে খেলে উপরে গেছে, তার নিচের যেটা হয়েছে সেটা মান বের করার দরকার নাই। সর্বোচ্চ যখন চাইতেছে তখন আর 2 থাকতেছে না, কারণ কি সে একবার গেছে। আর যখনই আমার, যদি আমি বলি যে ঢিলটা ছোড়ার পরে সে কখন গিয়ে মাটিতে পড়বে, তার মানে ঢিলটা উপরে গেছে আবার মাটিতে পড়ছে, আমার এখানে দুইটা কাজ হয়েছে, এই কারণে 2v0 হয়েছে। ওকে, বুঝা গেছে? এটাতে একটু ঝামেলা জি আছে, ভাইয়া। এটাতে একটু ঝামেলা আছে, এটা আপাতত মনে রাখা দরকার নাই, এটাতে একটু ঝামেলা আছে, জি ভাইয়া, বুঝতে পারছি। এটা একটু ঝামেলা আছে। ওকে, এটা মনে রাখা দরকার নাই। তারপরে যেগুলো সেগুলো হচ্ছে যে রৈখিক গতির ক্ষেত্রে a ইকুয়াল টু আর আলফা, b ইকুয়াল টু ওমেগা, এগুলো সামনে অঙ্ক পড়াইতে গেলে বুঝতে পারবেন। তাহলে অঙ্ক আজকে হচ্ছে সোমবার, আজকে সোমবার, নেক্সট বুধবারে ইনশাল্লাহ আমাদের গতি শেষ হয়ে যাবে। এখানে গতির কিছু প্রবলেম আছে, এগুলা দু একটা দেখাই দিই। স্থির অবস্থান থেকে, অবস্থানটা স্থির, তাহলে স্থির অবস্থান মানে আমার এখানে হচ্ছে যে ভিটা 0, বা স্থির অবস্থান বলতে আমার আদিবেগটা হচ্ছে স্থির অবস্থান। আমরা কিন্তু সবসময় আমাদের আদিবেগটা স্থির থাকে, আমি এক জায়গায় দাঁড়ায় থাকি তারপরে চলা শুরু করি, তাহলে আদিবেগটা আমাদের সবসময় বেশিরভাগ সময় স্থির থাকে, সেটা হচ্ছে 0 মিটার/সেকেন্ড। স্থির অবস্থান থেকে যাত্রা আরম্ভ করে একটি বস্তু প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে প্রথম সেকেন্ড বলতে আমার t1 হচ্ছে 2 মিটার, প্রথম সেকেন্ড মানে t1 হচ্ছে 1 সেকেন্ড, 2 মিটার দূরত্ব অতিক্রম করে পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুর কত সময় লাগবে? আমার t2 চাইছে, আমার এখানে t2টা চাইছে বলতে আমার প্রথমে t1টা বলে দিছে যে প্রথম সময়ে সে এতটুকু গেল, যেমন এটা যদি আমি একটা যেমন এতটুকু রাস্তা, এই রাস্তা প্রথম 1 সেকেন্ডে সে এতটুকু দূরত্বে গেল, প্রথম 1 সেকেন্ডে, তারপর বলছে তার পরবর্তী দূরত্ব যাইতে তার কত সময় লাগছে। জিনিসটা এরকম যে এতটুকু যাইতে আমাকে কত সময় লাগছে, এটাই বের করতে বলছে। তাহলে আমার কী কী দেওয়া আছে সেটা দেখতে হবে। তাহলে কী কী দেওয়া আছে এখানে দেখেন,
2 মিটার দেওয়া আছে, প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব গেছে, তাহলে 2 মিটার দূরত্ব হচ্ছে আমার এস। প্রথম সময়ের ক্ষেত্রে এস হচ্ছে 2 মিটার। দ্বিতীয় সময়ের ক্ষেত্রে এসটাও আমাদের জানা দরকার। তো কি কি আছে সেখানে দেখেন, পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে, তার মানে পরবর্তী 1 মিটার যেটা, এই যে পরবর্তী 1 মিটার, এটা হচ্ছে যে প্রথম 2 এর সাথে যেটা, সেটা মিলে হচ্ছে টোটাল 3 S2 বা S যেটা বলা হয়। কি কারণে? আমার এটা হচ্ছে রাস্তা, আমি প্রথমে 1 সেকেন্ডে গেলাম 2 মিটার, তারপরে যে রাস্তাটা সেটা হচ্ছে 1 মিটার। এটাই বলছে এখানে যে বস্তুটি আমার স্থির অবস্থান থেকে শুরু করে, স্থির হচ্ছে u = 0। স্থির অবস্থান থেকে শুরু করে বস্তুটি যদি যাত্রা করে, তাহলে প্রথম সেকেন্ডে সে 2 মিটার দূরত্ব অতিক্রম করে। পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করার জন্য বস্তুটি কত সময় লাগবে সেটা বলছে যে এই পরবর্তী যে 1 মিটারটা না, এই যে এটার জন্য তার কত সময় লাগবে, এই টাইমটা তার কত, এটাই বলছে এখানে। তো এখানে দেখেন s = ut + হাফ at², যেখানে আমার ইউটা হচ্ছে 0, সেই জিরোটা এখানে বসাই দিয়েছে, হাফ at²। এখান থেকে আমরা a এর মানটা পাইলাম। কেন আর কখন কোন সূত্রটা ইউজ করবো সেটা দেখি। বলছে কি যে বস্তুটি কত সময় লাগবে, আমার টি চাইছে। আছে কি কি আছে, প্রথম সেকেন্ডে মান আছে, প্রথম সেকেন্ডের দূরত্ব আছে, স্থির অবস্থান আছে। এখানে এখানে একটু ভুল লেখছে, ত্বরণ এ বের করতে বলা নাই, চাইছে হলো টি এর মান বের করতে চাইছে, t2 = কত। তারপরে এখান থেকে দেখেন আমার t2 মান বের করার জন্য s1 দিছে, এই কারণে যে আমার প্রথম অবস্থান, এই প্রথম অবস্থানের ক্ষেত্রে এটা সমবেগ হলে আপনি s = vt লিখতে পারতেন, যে s = vt যে সমবেগিত, কিন্তু এটা সমবেগ না। কি কারণে? এটা 2 মিটার গেছে, পর আবার 1 মিটার গেছে। আপনি ডাইরেক্ট s = vt সূত্র দিতে পারতেন তখনই, যদি বলতো যে প্রথম 2 মিটার যেতে এত সময় লাগছে, তারপরে 2 মিটার যেতে কত সময় লাগছে, মানটা যদি সেম থাকতো, এই 2 মিটার আর এইখানে 1 মিটার, এটা 2 মিটার হলে আপনি s = vt লিখতে পারতেন। যেহেতু সমান না, অসমবেগের ক্ষেত্রে s = ut + হাফ at², সবসময় মনে রাখবেন, s = ut + হাফ at² বা s = v0t + হাফ at², এটা 9 এর সূত্র। তাহলে ut প্লাস যদি হাফ at² হয়, এখান থেকে s এর মান তো বসাইলো এই প্রথম দূরত্বের ক্ষেত্রে, সেখান থেকে এর মানটা পাইলো। তারপরে কি হয়েছে যে প্রথম থেকে মোট s হচ্ছে 3 মিটার দূরত্ব অতিক্রম করে t সময় লাগে। মানে t সময়টা কখন লাগে, এই পুরাটা হচ্ছে t, এটা হচ্ছে t1 আর এটা হচ্ছে t2, পুরোটা হচ্ছে t1 আর t2 যোগ করলে t পাওয়া যায়, তাই না? t1 আর t2 যোগ করলে কি t পাওয়া যায় না? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, t1 আর t2 যোগ করলে t পাওয়া যায়। তাহলে আমার t2টা দরকার, জি। t2টা যে দরকার, আমার এই t2-র জন্য বের করতে হবে আমার যে t হচ্ছে t2 t1 প্লাস t2, তাহলে t2 হচ্ছে t মাইনাস t1, এটা আমার বের করতে হবে t2টা। তাহলে t2 বের করার জন্য দেখেন এখানে যে t সময় লাগে, সেখান থেকে আমার s এর মানটা 3 বসাইছে, এই কারণে আমার টোটাল দূরত্বটা হচ্ছে 3। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, যে টোটাল দূরত্ব হচ্ছে আমার 3। আদি স্থির অবস্থান তো 0, সবসময় 0। এখানে a এর মান, এক্সকিউজ মি, আচ্ছা যেটা বলতেছিলাম, যে এখানে আমার এখানে যে কাজটা হয়েছে, একটা জিনিস খেয়াল করেন, এখানে একটু চালাকি করা হয়েছে, যে আমার কিন্তু s = যে u + হাফ at², এখানে এটা বসানো হয়েছে। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে যে আমি কেন এখানে এটা বসাইছি? কেন আমি এই অঙ্কের মধ্যে এটা বসাইলাম? না ভাই, এটা সূত্রই তো ভাই। হ্যাঁ, এটা সূত্র হয়েছে। আমি বলি আরেকটা জিনিস বলি, আমার s এর ক্ষেত্রে আমি দুটো সূত্র ইউজ করব, সেটা হচ্ছে যে
ভিটি সমবেগের ক্ষেত্রে। এখানে সমবেগ লাগে নাই, কারণ এখানে 2 মিটার 1 মিটার সমবেগ না। তাহলে আমাকে জি অবশ্যই পরেরটা ইউজ করতে হবে, যে ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। আপনার 9-10-এ যারা ফিজিক্সে খারাপ করে আসছেন তাদের জন্য কঠিন হয়ে যাবে এই ফিজিক্সটা। তারপর আমি বুঝাই দেবো ভালো করে। এগুলো যারা স্কিপ করে আসছেন যে কখন কোন সূত্র ইউজ করতে হয়, তাদের জন্য এই আজকের এই ক্লাসটা একটু কঠিন হয়ে যাবে। আর যাই হোক, তাহলে এখানে একটু খেয়াল করেন যে এই জায়গায় আমি প্রথমে এস ইকুয়াল টু ইউ টু প্লাস হাফ ইটি স্কোয়ার বিভিন্ন টি প্লাস হাফ ইটি স্কোয়ার সবগুলোর মান বসাইতেছি, বসায় এর মানটা বের করছি। এর মানটা বের করে সেই এর মানটা আমি টোটাল যে দূরত্বটা ছিল, টোটাল এখানে দূরত্বটা হচ্ছে 3 মিটার, সে 3 মিটারে সে কত টাইম গেল সেটা আমি বের করতেছি। তো 3 মিটারে আমার টাইমটা আমি এখানে এর মানটা 4 মিটার পার সেকেন্ড, ত্বরণ তো সবসময় সমানই থাকে একই জিনিসের ক্ষেত্রে, সেই ত্বরণের মানটা বসাই দিছি। বসায়া আমরা টি এর মানটা আসলে ভাইয়া প্রথমে প্রথমে দূরত্ব ইয়েস ইয়েস অন সমান 2 প্লাস 1 মিটার বসে 3 মিটার একসাথে দিয়ে বসালে হয় না ভাইয়া? প্রথমে যে 3 মিটার বসাবেন সেটা হ্যাঁ না, প্রথমে যদি আপনি 3 বসান, 3 বসালে কিন্তু আহ, আপনি যে ত্বরণের যে সমান মানটা সেটা পাবেন না। ত্বরণের জন্য আমার এখানে এর মানটা যেটা, সেটা এটা কিন্তু আপনার, জি ভাইয়া। হ্যাঁ এর মানটা আমাকে বের করার জন্য আপনি প্রথমে যদি 3 মিটার বসান, আচ্ছা আমি আপনাকে ধরলাম যে হ্যাঁ প্রথমে আপনি 3 মিটার বসাইলেন, কিন্তু প্রথমে 3 মিটার বসাইলে আপনি যেই ত্বরণটা পাবেন সেই ত্বরণটা কিন্তু T1 এর জন্য না, সেই ত্বরণটা যেটা পাবেন সেটা হচ্ছে টি এর টোটাল টি এর জন্য। মানে এক কথায় আমার এখানে টিটা হচ্ছে T1 আর T2 এর সমান। তো আপনি এখানে যে দূরত্বটা আছে সেই দূরত্বের ত্বরণটা যদি বের করেন, সেই ত্বরণ দিয়েই, ত্বরণ তো আমার সেমই থাকে, সেই ত্বরণ দিয়ে আমি পরের দূরত্ব প্লাস পরের সময় বের করতে পারবো। প্রথম যে ত্বরণটা পাবো সেই ত্বরণটা পরের ইকুয়েশনে বসিয়ে আমরা পরের মানটা পাবো, কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা যে ত্বরণটা পাবো সেই ত্বরণটা কিন্তু সমান থাকে না। সমত্বরণ আর অসমত্বরণ পড়ানো হয়েছিল। কখন সমত্বরণ? যখন উপরের বেগটা যখন সমানভাবে যায় সেটা হচ্ছে সমত্বরণ, আর অসমত্বরণ হচ্ছে যখন উপরের বেগটা সমানভাবে যায় না। তাহলে ভাইয়া। তাহলে তাহলে এখানে আপনার এস এর যে মানটা, এস এর মান হচ্ছে দুইটা, যে প্রথম 2 মিটারের জন্য, প্রথম 2 মিটারের জন্য আমার এখানে 1 সেকেন্ড সময় লাগছে। আর হলো প্রথম 2 মিটারের জন্য টি এর যে মানটা সেটা চিন্তা করলে টি টি ইকুয়াল টু T2 প্লাস T1, এটা একটা কন্ডিশন। আচ্ছা এই অঙ্কটা আপনাদের আমি যদি হাতে করাইতাম তাহলে হয়তো বুঝতে পারতেন, এখানে করা আছে দেখে আপনাদের মাথায় গুলা যেতেছে। দেখেন এই জায়গায় যে এটা পাওয়া হয়েছে, সে এইটা আবার একই সূত্রের মধ্যে বসাইছে, শুধুমাত্র পুরোটার দৈর্ঘ্য নিয়ে, পুরোটা হচ্ছে 3, পুরোটার দৈর্ঘ্য নিয়ে এখানে বসানো হয়েছে। সেখান থেকে আমি পুরোটা টি পাবো, এই পুরোটা টি পাবো। পুরোটা যখন দৈর্ঘ্য বসাইছি তখন আমি এখানে পুরোটা টি পাইছি। এই দেখেন পুরো টি হচ্ছে 1.37 মিটার। সেই টিটা আমি T2 বের করার জন্য, যে প্রথম পরের 1 মিটার দূরত্বে কত সময় লাগে সেটা বের করার জন্য আমরা এখানে মানটা বসাই দিছি, বসাই দিয়ে এটা পাইছি। আবার কথাটা একটু ক্লিয়ার করে দেখাই, সেটা হচ্ছে আমার এটা হচ্ছে দূরত্ব। প্রথমে 2 মিটার ক্ষেত্রে একটা টিউবের করেছে। জি আপনি কি বললেন কথা বোঝা যায় না। আচ্ছা আমি বুঝাই দিই, লাস্ট বুঝাই দিই। দেখেন সময় তো শেষ হয়ে গেছে, লাস্ট বুঝাই দিই। সেটা হচ্ছে যে আমার ত্বরণ, এখানে ত্বরণটা সেম। 2 মিটার কথাটা এরকম, আমি একটু কথাটা বোঝার চেষ্টা করেন, শুনেন কথাটা একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে যে আমার এখানে ত্বরণটা সেম। ত্বরণটা সেম কেন? আমি ত্বরণ সমান রেখেই, ত্বরণটা আমি সমান রেখেই আমি গাড়িটাকে চালাইছি, বা আমি যাওয়া শুরু করছি। যাওয়া শুরু করে আমি মাঝখানে দাগ দিয়ে বলছি আমি এই জায়গায় আমার বের করো, এই জায়গায় বের করো, এরকম বললাম আমি। এখন এখানে আমার ত্বরণটা সমান, ত্বরণ সমান হলে তাহলে আমি প্রথমে এই 2 মিটারের ত্বরণটা যদি বের করতে পারি, বের করে সেই ত্বরণটা যেহেতু সমান, এই ত্বরণটা দেখেন সমান, সেই ত্বরণ দিয়ে আমি এখানে 1 মিটার থেকে একটা টাইম বের করতে পারবো পুরোটার যোগ করে। একই ত্বরণ কাজে লাগানো হয়েছে এখানে। দেখেন এখান থেকে যে আপনি যে কথা বলছিলেন একজন যে 2, আমি এখানে 3 লিখবো, 3 লিখে কাজ শুরু করব।
3 লেগে কাজ শুরু করলে আপনি এখানে কিন্তু অ্যাকচুয়াল ত্বরণটা পাইতেন না। কি কারণে? কারণ আপনার এখানে 3 মিটারে আপনি প্রথম টি টি টাইমটা দেখেন, টি টাইমটা হচ্ছে 1 সেকেন্ড। এখানে টি টাইমটা কত? 1 সেকেন্ড না? আপনি এখানে 3 দিলেন, এই জায়গাটা হচ্ছে 1 সেকেন্ড। আপনি 3 দিলে তখন তো আর 1 সেকেন্ড না, এটা তখন তো এটার সাথে আরো যোগ করতে হবে, 1 সেকেন্ডের সাথে আরো কিছু টাইম যোগ করতে হবে। সেই টাইমটা কি আপনার জানা আছে? কোশ্চেন যে করছিলেন হাসান, আপনি বলছিলেন এখানে আপনি 3 দিবেন, না এখানে 3 না দিয়ে 3 দিয়ে কাজ করবেন। 3 দিয়ে কাজ করলে এখানে টাইম কি 1 লেখা যাবে? না ভাই, লেখা বুঝতে যাবে না। পারছি ভাই। কেন লেখা যাবে না? কারণ আমার টাইমটা হইতেছে হলো 2 ভাগ হয়ে গেছে, এই 2 ভাগ হইছে, এটার টাইমটা হচ্ছে 1 সেকেন্ড, আর এটা জানি না। আপনি 3, আপনি পুরো নিয়ে না কাজ করলে পুরোটা হইতেছে 3, পুরো নিয়ে কাজ করলে আপনার এই টাইমটা কই? এই টাইমটা তো এখানে বসাইতে হবে। সেই কারণে আমরা এখানে যে টাইমটা দিছি সেই টাইমের সাপেক্ষে আমরা এখানে 2 মিটার আনা হয়েছে। বুঝা গেছে এখন? হ্যাঁ ভাই। যদি আপনি টাইমটা জানতেন, জি ভাইয়া। যদি এখানে পুরো টাইমটা আমি জানতাম, পুরো টাইমটা জানলে আমি এখানে পুরো টাইমটা বসাইয়া আমি এখানে পুরো দূরত্বটা দিতাম। যেহেতু আমি 2 মিটারের দূরত্বের টাইম জানি, সেহেতু আমাকে 2 মিটারই বসাইতে হয়েছে, আর সেখান থেকে আমার এর মানটা বের করা হয়েছে। আর এটা যেহেতু ত্বরণ, ত্বরণ যেহেতু আমার একই দিকে সবসময় সমান আছে এখানে, সেই ত্বরণ দিয়েই পরের এক যে 1 মিটারটা, সেই মিটারের টাইমটা বের করা হয়েছে, এই টাইমটা বের করা হয়েছে। ওকে, বোঝা গেছে? একটু মাথা একটু ঘুরায় কাজটা একটু যদি চিন্তা করেন, সেটা হচ্ছে যে জি জিনিসটা এরকম যে আমি আমার এই পুরোটা দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, 3 মিটারের দৈর্ঘ্যের মধ্যে আমি 2 মিটারের সময় জানি, পরের 1 মিটারের সময় আমি জানি না। তাহলে আমি 3 মিটার নিয়ে কাজ করতে পারবো না, আমাকে তখন 2 মিটার নিয়ে কাজ করতে হবে। কারণ কি, আমার এখানে 2 মিটারের জন্য আমি 1 সেকেন্ড জানি। আমি যদি 2 মিটারের জন্য 3 মিটারের জন্য যদি আমি 1 সেকেন্ড নিয়ে কাজ করি, তাহলে কি অঙ্কটা ভুল না? জি আমার এখানে তো এতটুক 1 সেকেন্ড, পুরোটা তো 1 সেকেন্ডের বেশি। তাহলে আমি যদি 3 মিটারের জন্য 1 সেকেন্ড বসাই এখানে, তাহলে সেটা হবে ভুল। এই কারণে আমার এখানে 3 মিটার বসানো যাবে না, আমার 2 মিটার নিয়ে 1 সেকেন্ডে কাজ করতে হবে। সেখান থেকে ত্বরণ বের করে বাকিটা বের করতে হবে, বাকিটা একই জিনিসে ত্বরণের মান বসায়া টিটা বের করতে হবে। ওকে, বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এই তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। এই না ভাই, বোঝা গেছে। হ্যাঁ, এই অঙ্কটা একটু বেশি কঠিন না, ঢাকা বোর্ডে 2010 সালে আসছিল। এই অঙ্কটা একটু নিজেরা দেখবেন, তাছাড়া তার সাথে কিছু অঙ্ক আছে, এগুলো একটু দেখবেন। আর এই টাইপের অঙ্কগুলো যদি না সমস্যা হয় বা না পারেন, আমাকে ওই যে ছবি তুলে পাঠিয়ে দেবেন, আমি বুঝিয়ে দিব। আর আরেকটা জিনিস হচ্ছে যে কিছু প্রাচ্যের অঙ্কগুলো আছে, সেগুলো আজকে দেখায় নাই, সেটা নেক্সট ক্লাসে দেখায়, ক্লাস ইনশাল্লাহ মানে এই গতিবিদ্যাটা শেষ করে দিব, মানে এই সপ্তাহে আমাদের গতিবিদ্যা শেষ হয়ে যাবে। ওকে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাসটা আজকে এ পর্যন্তই। তাহলে আসেন। ওকে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।